Who is that Raghu? কে Raghu? আমি তাকে দেখিতে চাই। রঘু ডাকাত, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। রঘুদা, তুমি এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো, আর ওইদিকে গ্রামের 5 জন নিরীহ মেয়েকে তুলে নিয়ে গেছে ওই লালমুখ ইংরেজের দল। সর্দার দাঁড়াও, সর্দার সর্দার দাঁড়াও, সর্দার দাঁড়াও। ওখানে তুমি একা যেও না রঘুদা, যেও না, আমাদের কথাটা শোনো। তৈরি থাক ফিরিঙ্গির দল, আমি আসছি। নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেইটেলস পরিবারের সকল সদস্যকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছোটরা আমার ভালোবাসা নিও এবং বড়রা আমার প্রণাম নেবেন। স্কেইটেলসে আজকে তোমরা শুনবে অমিয় নস্করের কলমে রঘু ডাকাতের গল্প, রঘু ডাকাত ও নাগযক্ষিণী। স্কেইটেলসের আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং SVFকে। সিনেমা হলে এখন চলছে মেগাস্টার দেব অভিনীত রঘু ডাকাত। আমার মতন তোমরাও যারা দেবদার ডাইহার্ড ফ্যান, তোমরা কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে রঘু ডাকাত সিনেমাটা দেখে এসো। তবে তার আগে কিন্তু আমার স্কেইটেলসের আজকের গল্পটা তোমরা অবশ্যই শুনে নাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কেইটেলসের যারা রেগুলার লিসনাররা রয়েছো, তারা অবশ্যই আমার আজকের গল্পের ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দাও। আর যারা নতুনরা রয়েছো, তারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্পে যাওয়ার আগে স্কেইটেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে আমি যাচ্ছি। রুমি লিখছে, দাদা আমার নাম রুমি, আর আমি তোমার গল্পটা সুন্দরবন এলাকা থেকে শুনছি। তোমার গল্প আমার খুবই ভালো লাগে। তুমি যেভাবে গল্পটা সাজিয়ে সুন্দর করে বলো, সেজন্য গল্পটা আরও বেশি ভালো লাগে। কমেন্টে যদি কিছু ভুলভাল লিখে ফেলি, তাহলে ছোট বোন মনে করে ভালোবাসা নিও। তন্ময় মুর্মু লিখছে, দাদা তোমার গল্প খুব ভালো লাগে, আমি রামগড়ের থেকে শুনছি, প্লিজ আমার নামটা পরের গল্পে নিও। প্রদীপ টুডু লিখছে, এরকম গল্প আমার ভালো লাগে দাদা, আমি অনেক পুরনো ফ্যান তোমার। আমি এখন তামিলনাড়ুতে আছি, কাজ করতে করতে তোমার গল্প শুনি, খুবই ভালো লাগে আমার। তাইবা শাহ লিখছে, শ্রীরূপদা আপনার সব গল্পগুলো আমি শুনি, আপনার গল্পটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আমার নাম তাইবা, হাওড়া জেলা থেকে বলছি। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু পরের গল্পে ডেফিনেটলি আমি তোমাদের বাকি নামগুলোও নেব। সো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার আজকের গল্পটা এখন এই মুহূর্তে তোমরা কে কোথা থেকে শুনছো, সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। তোমরা যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা স্কেইটেলসে এসে বলতে চাও, তাহলে স্ক্রিনে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রেখেছি, সেই নাম্বারে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি স্কেইটেলসের আমার আজকের গল্প, রঘু ডাকাত ও নাগযক্ষিণী। সে অনেককাল আগের কথা। তখন ইংরেজরা ভেবেছিল বাঙালি হয়তো মরে গেছে, বিদ্রোহের আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, তুষের ছাই কিন্তু দীর্ঘক্ষণ নেভে না। তার বুকে আগুনের গনগনে ভাব হাত দিলে ঠিক বোঝা যায়। ইতিহাস লেখে ঐতিহাসিক, বিজ্ঞানী লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বলো দেখি। এবার বাঙালির বীরত্বের ইতিহাস রচনা করবে রঘু, ডাকাত সর্দার রঘু। নায়েব মশাই সকাল সকাল হন্তদন্ত হয়ে দৌড়ে
জমিদার বাড়ির অন্তর্মহলে এসে ঢুকলেন। দুঃসংবাদ আছে জমিদার বাবু, দুঃসংবাদ। জমিদারি সভা শুরুর মুহূর্তেই নায়েব মশাইয়ের এমন দুঃসংবাদ সহ আগমনে গোবিন্দপুরের জমিদার বেশ খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি দুঃসংবাদ নায়েব মশাই? তোমাকে এত বিচলিত লাগছে কেন? আর বলবেন না জমিদার বাবু, এ যে ঘোর বিপদ নেমে এলো আমাদের উপর। আরে ভনিতা না করে কি হয়েছে সেটা বলবে তো নাকি? আমার বিচলিত হবার কারণ শুনলে আপনিও বিচলিত হয়ে পড়বেন জমিদার বাবু। আজ একটু আগেই রঘু ডাকাত চিঠি পাঠিয়েছে। আজ রাতেই সে দলবল নিয়ে এই জমিদার বাড়িতে ডাকাতি করতে আসবে। এই কথা শোনা মাত্র গোবিন্দপুরের জমিদার ভয়ে আঁতকে উঠল। এ তুমি কি বলছো? যা বলছি একদম ঠিক কথাই বলছি জমিদার বাবু। এই নিন সেই চিঠি, আপনি নিজেই দেখে নিন। নায়েবের কথা শেষ হতে না হতেই নায়েবের হাত থেকে চিঠিটা নিয়ে জমিদার খুললেন। সেখানে পরিষ্কার লেখা আছে, নমস্কার জমিদার বাবু, শুনলাম আপনি নাকি সাধারণ মানুষের কাছ থেকে অধিক মাত্রায় কর গ্রহণ করছেন। এছাড়াও লালমুখ ইংরেজদের সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষদেরকে জমিতে নীল চাষ করতে বাধ্য করছেন। আপনার সম্পর্কে এসব কথা অনেকদিন থেকেই কানে আসছিল। যাই হোক, এসব কাজ অনেক তো করলেন, আজ রাতেই আসছি সেসবের হিসেব নিতে। তৈরি থাকবেন। ইতি আমি, কালীর বেটা রঘু ডাকাত। সময়টা ছিল অষ্টাদশ শতক। সেই সময় অবিভক্ত বাংলায় নীলকর সাহেবদের অত্যাচার ও জমিদার তন্ত্রের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সাধারণ মানুষের মাসিহা রূপে আবির্ভূত হয়েছিল রঘু ডাকাত। সে সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন। বাংলার ধানি ফসলি জমিতে তখন ইংরেজদের নীল চাষের পায়তারা চলছে। প্রথমে 5 কাঠা, তারপর 10 কাঠা, এভাবেই দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের ওপর। যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাতো, তাদের পেয়াদা দিয়ে তুলে এনে চলত বেদম প্রহার। নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারে নাভিশ্বাস উঠে যাচ্ছিল সাধারণ বাঙালি কৃষকদের, এবং এই অমানসিক কাজে নিজ স্বার্থে সামিল হয়েছিল বাংলার বিভিন্ন জমিদার। তাই তাদেরকেও শাস্তি দিতে রঘু ডাকাত ছিল বদ্ধপরিকর। নায়েব মশাই, তুমি জমিদার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব অর্থ, মূল্যবান জিনিসপত্র গুপ্ত কোষাগারে ঢুকিয়ে 20খানা তালা ঝুলিয়ে দিয়েছ তো। দেখো যেন ভুল না হয়ে যায়। হ্যাঁ জমিদার বাবু, ওদিকটা সব ঠিকঠাক হয়ে গেছে। ধীরে ধীরে গোবিন্দপুরের আকাশে সন্ধ্যা নেমে এসেছে। যতই বেলা বাড়ছে ততই চিন্তা বাড়ছে জমিদারের। সত্যি কি তবে আজ রঘু ডাকাত আসবে? এমন সব চিন্তায় মাথা ভারী হয়ে আসছে জমিদার নীলকান্ত আচার্য। অন্দরমহলে তিনি চিন্তিত বদনে পায়চারি করছেন। হঠাৎ একজন রক্ষীকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, জমিদার বাড়ির শিশু ও মহিলাদের সুরক্ষার দিকটা ঠিকঠাক দেখেছ তো? দেখো ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি খুব বুঝতে পারছি রঘু ডাকাত যখন আসবে বলেছে তখন ও নিশ্চয়ই আসবে, এবং খালি হাতে ফিরে যাওয়ার পাত্র ও নয়। হ্যাঁ জমিদার বাবু, এ বাড়িতে যতজন মহিলা আর শিশু ছিল তাদের সবাইকে একটা কক্ষের মধ্যে রেখেছি, এবং বাইরে থেকে 50 জন লিঠেল দিয়ে তাদের পাহারায় নিযুক্ত করেছি। তাছাড়া আমার মনে হয় না রঘু ডাকাত এদের উপর কোনো আঘাত হানবে, কারণ সচরাচর রঘু ডাকাত যতজন জমিদারের বাড়িতে ডাকাতি করেছে তাদের কাউকেই তিনি প্রাণে মারেননি। তাদের সমস্ত ধনসম্পত্তি লুট করে তাদেরকে কেবলমাত্র সর্বশান্তই করেছেন। এতক্ষণ রক্ষীর মুখে এসব কথা শুনে
নিজের মনকে বোধ দেওয়ার জন্য একটা মিথ্যে হাসি দিয়ে জমিদার বলে উঠলেন, জানি জানি, সেসব কথা জানি হে রক্ষী। তাই তো আমি নিজের প্রাণের কথা না ভেবে সমস্ত লোকজন ওই ধন সম্পত্তি পাহারায় নিযুক্ত করেছি। দেখি ওই গুপ্ত কক্ষ থেকে পাকা লোহার দরজা ও 20টা তালার মুটকি ভেঙে রঘু কি করে ওই ধন সম্পত্তি নিয়ে যায়। কথা শেষ হতে না হতেই এদিকে হন হন করে এগিয়ে এলেন জমিদার পত্নী। কি এসব এসব কি হচ্ছে জমিদার বাবু? আমি তো কিছু বুঝতে পারছি না। প্রহরীরা বলছে আর জমিদার বাড়ির সমস্ত মহিলা ও শিশুদেরকে ওই বড় ঘরটাতে থাকতে হবে, কিন্তু কিন্তু ওই ঘরটা তো বহিঃশত্রুর হাত থেকে বাঁচার জন্য সুরক্ষা ঘর। আজ আজ ওখানে থাকবো মানে? তবে কি? পত্নীর কথা শেষ হওয়ার আগেই মুখের ওপর তর্জনী ঢেকে জমিদার বললেন, চুপ করো, যাও, চলে যাও ওই ঘরে। আজ রঘু ডাকাত ডাকাতি করতে আসবে আমাদের এই ভবনে। যাও, চলে যাও। স্বামীর মুখে রঘু ডাকাতের নাম শুনে ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জমিদার পত্নী সেই সুরক্ষা ঘরের দিকে এগিয়ে গেল। জমিদার বাড়ির বাইরে সন্ধ্যা ধীরে ধীরে আরো গাঢ় হয়ে উঠছে। এখন কেবল অপেক্ষার পালা। যে কোনো সময় রঘু ও তার দলবল এসে হামলে পড়বে গোবিন্দপুরের জমিদার বাড়ির উপরে। মা, মা, আমি তবে আসি মা। আশীর্বাদ করিস তোর বেটা যেন প্রতিবারের মতো এবারেও জয়ী হয়ে ফিরতে পারে। কিরে, তোরা সবাই প্রস্তুত তো? সঙ্গে সঙ্গে রঘু একটা বিকট শব্দধারী বোমা ফাটিয়ে চিৎকার করে উঠল, জয় মা কালীর জয়। সঙ্গে রঘু ডাকাতের দলবল সমস্বরে চিল্লিয়ে বলল, জয় মা ডাকাত কালীর জয়। এই বলে সবাই ঘোড়ার পিঠে চেপে ঝড়ের বেগে এগিয়ে চলল গোবিন্দপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে। এতক্ষণে বিকট শব্দে বোমা ফাটায় সেই বোমার আগুন ছিটকে গিয়ে একটা খড়ের গাদায় পড়ে সেখানে দাউ দাউ করে আগুন লেগে গেল। গ্রামের সাধারণ মানুষের মধ্যে শোরগোল বেঁধে গেল। তখন শুধু তাদের মুখে একটাই কথা, আমরা জানতাম রঘু আসবে, ও না এলে কি বা করতাম আমরা? আমাদের তো দেওয়ালি পিঠ থেকে গিয়েছিল। আমাদের মহল্লার জমিদার আমাদের মতো সাধারণ মানুষের উপর যে অসহ্যকর অত্যাচার শুরু করেছিল, আজ বোধহয় তার ইতি ঘটবে। এতক্ষণে জমিদার বাড়িতেও হুলুস্থুলু বেঁধে গেছে। লেঠেলেরা রঘু ডাকাতের বিরাট দলবল দেখে প্রাণ ভয়ে মরিয়া হয়ে পালিয়ে বেঁচেছে। রঘু ডাকাত এতক্ষণে চিৎকার করে বলল, কোথায় সেই অত্যাচারী জমিদার? তোমরা একদল যাও ওদিকটায়, দেখো সমস্ত ধন সম্পত্তি কোথায় লুকিয়ে রেখেছে। জমিদারকে আমি দেখে নিচ্ছি। কথাটা বলেই রঘু ডাকাতের একদল লোক জমিদার বাড়ির ভিতরে নানা ঘরের তল্লাশি করে দেখতে গেল। আর এদিকে রঘু ডাকাত ভয়ানকভাবে চিৎকার করতে করতে বলতে লাগলো, জমিদার কোথায় দূরের মতো লুকিয়ে বসে আছিস? বেরিয়ে আয়। দেখ, তোকে সুরক্ষা দেওয়ার জন্য তুই যাদেরকে নিযুক্ত করলি, আজ তারাই সবচেয়ে প্রথমে আমার ভয়ে স্থান ছেড়ে পালালো। এখন তুই একা, তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি কোথায় আছিস বেরিয়ে আয়। আমি জানি তুই এখানে কোথাও গা ঢাকা দিয়ে আছিস। তবে আমাকে যদি খুঁজতে হয় তবে খুব খারাপ ব্যাপার হবে কিন্তু।
কথাগুলো শেষ হওয়ার কিছু মুহূর্ত পরেই জমিদার নিজের সিংহাসনে পেছন থেকে উঁকি দিয়ে রঘু ডাকাতকে একবার দেখে। সেই এক ঝলক দর্শনে প্রস্ফুটিত হয় রঘুর বলিষ্ঠ চেহারা, লম্বা চওড়া তামাটে গায়ের রং, মাথায় কালো কাপড় বাঁধা, পরনে একটা ধুতি, কাপড় পাজামার মতো করে পেঁচিয়ে পরা, মুখের ওপর মোচা গোঁফ, ডান হাতে লাঠি। সর্বোপরি তার ভয়ানক গম্ভীর কণ্ঠস্বর মানুষের মনে ভয়ের সঞ্চার ঘটায়। কি হলো জমিদার? আমার কথা কানে যাচ্ছে না বুঝি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এতক্ষণে লুকিয়ে থাকা স্থান থেকে বেরিয়ে এসে ভয় জড়ানো কণ্ঠে জমিদার বলে উঠল, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। তুমি আমাকে বন্দি বানিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু আমাকে মেরো না, মেরো না বলছি। তোকে বন্দি বানিয়ে নিয়ে গিয়ে আমার কি লাভ? আমি তোকে বন্দি বানাতে আসিনি। বল বল, তোর যাবতীয় ধনসম্পত্তি কোথায় আছে? ওগুলো পেলেই আমি চলে যাব। বহুদিন ধরে সাধারণ মানুষের রক্ত চুষে চুষে ওই সব ধনসম্পত্তি করেছিস। আজ তোর সেই সবের হিসেব আমি মিটিয়ে দিতে এসেছি। এতক্ষণে জমিদার নিজের মনের সমস্ত সাহসটুকুকে একত্রিত করে রঘু ডাকাতের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে চাইলে মেরে ফেলো, কিন্তু আমি ওই ধনসম্পত্তির সন্ধান তোমাকে দেব না। তাছাড়া ওই ধনসম্পত্তির অর্ধেক তুলে দিতে হবে নীলকর সাহেবের হাতে। তাই আমি মরে গেলেও ওই ধনসম্পত্তির ঠিকানা তোমাকে বলবো না। জমিদার জানে রঘু ডাকাত কোনো ভারতীয়কে প্রাণে মারে না, তাই একটু চতুরতাকে কাজে লাগিয়ে এমন সব কথা জমিদার বলে চলেছে। কিন্তু সে তো জানে না রঘু ডাকাত কি জিনিস। সঙ্গে সঙ্গে রঘু নিজের গাঁটে গুঁজে রাখা একটা খাপ থেকে এক টানে বের করলো একটা ধারালো ছুরি। তারপর জমিদারের গলায় বসিয়ে ভয়ানকভাবে বলতে লাগলো, কি ভেবেছিলি বাঙালির মেরুদণ্ড বেঁকে গেছে? তারা আর বিদ্রোহ করতে পারে না, তারা আর প্রতিবাদ করতে জানে না। দেখ দেখ, তোদের মতো ঘর শত্রু বিভীষণকে শাস্তি দিতে স্বয়ং মা কালী আমাকে পাঠিয়েছে। আজ তোর নিস্তার নেই। কথাগুলো বলেই সেই ছুরি দিয়ে জমিদারের হাতে, পায়ে, বুকে, পিঠে কয়েকবার পোঁচ টেনে দেয় ডাকাত সর্দার রঘু। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তার উপরে আবারও চলতে থাকে চাবুকের প্রহার। বল বল দেখি, কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছিস গরিব মানুষের রক্ত জল করা টাকা পয়সা? বল বল দেখি। এতক্ষণে পেছন থেকে একজন চিৎকার করে বলল, সর্দার, আমরা মাল পেয়ে গেছি। সাহেবকে ধরেছিলাম, শালা কিছুতেই বলতে চাইছে না। ধনে এক কোপে ডান হাতটা ওর শরীর থেকে আলাদা করে দিলাম আর বললাম এখনো সময় আছে, জমিদার বাড়ির ধন সম্পত্তির কোথায় আছে সব বলে ফেল। তখন মরণ ভয় বলে দিল, সর্দার, হাত কাটা নায়েবটা ওখানে পড়ে ছটকাচ্ছে, ওইটাকে মেরে দেবো নাকি বাঁচিয়ে রাখবো সর্দার? থাক, ছেড়ে দে ওকে, প্রাণে মারিস না। তোরা এখান থেকে মালগুলো সব ভর্তি করে নিয়ে চল, আমি আসছি। যথা আজ্ঞা সর্দার। এই কথা বলেই সে চলে গেল। আর এদিকে জমিদার রঘু ডাকাতের হাতে বেধড়কভাবে মার খেয়ে মেঝেতেই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ঠিক এই রকম মুহূর্তে রঘু ডাকাত জমিদারের গলাটা শেষবারের মতো চেপে ধরে বলল, লালমুখ সাহেবদের সাথে হাত মিলিয়ে গরিবের রক্ত মাখা বন্ধ কর। আজকে শুধু চাবুক পড়েছে আর ঝরেছে কয়েক ফোঁটা রক্ত, কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তখন এই রঘুর থাবা থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। পরের দিন সকালে লুট করা ধনসম্পত্তি
সেই গোবিন্দপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেয় রঘু ডাকাতের লোকজন। এইভাবে ধীরে ধীরে সাধারণ মানুষের শেষ অবলম্বন ও শেষ ভরসার ভগবান হয়ে ওঠে ডাকাত সর্দার রঘু ঘোষ। আবারও একজন জমিদারকে সর্বশান্ত করে দিল ওই রঘু ডাকাতের দল। না, এ হতে পারে না। দীর্ঘদিন ধরে এমনটাই চলে আসছে, কিন্তু না, এবারে আর এমনটা হতে দেওয়া যাবে না। কিন্তু কিন্তু আমি কি করব? আমার তো কিছুই করার নেই। কি করব আমি? আমার যে আরো টাকা লাগবে, আরো ধন সম্পত্তি লাগবে। দাও, আমাকে 2 হাত ভরে উজাড় করে দাও। তুমি দেখছো না আমি কত শ্রদ্ধা ভক্তি সহকারে তোমার নিত্য আরাধনা করি? দাও, আমাকে ভরিয়ে দাও। বিনিময়ে তুমি যা চাও তাই আমার কাছে নিতে পারো, কিন্তু আমার শুধু অর্থ চাই, প্রচুর অর্থ। কি ভাবছো? কি ভাবছো আমি পাগল হয়ে গেছি? না 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 না, আমি পাগল নই, আমি পাগল। আমি খালি পিশাচ, অর্থ পিশাচ। কথাগুলো বলতে বলতে লোকটা অন্ধকার ঘরের মধ্যেই ধীরে ধীরে মেঝেতে বেহুঁশ হয়ে পড়ে গেল। ঘরটা চারিদিক থেকে একেবারে বন্ধ, কোথাও থেকে এক ফোঁটাও আলোর রেখা দেখা যায় না। বেশ কিছুক্ষণ সেখানে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ মেয়েলি একটা স্বর সেই অন্ধকার ঘরের চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগল। কি গো, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? আমি তো এসেছি, দেখো তোমার ইচ্ছে মতো অনেক অর্থ নিয়ে এসেছি। চোখটা খুলে দেখো। কি গো, ওঠো 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 বলছি। এইভাবে বেশ কয়েকবার এমন মোহিনী সুরে লোকটাকে কেউ যেন ডাকছিল, আর সে ধীরে ধীরে মূর্ছিত অবস্থায় চোখের পাতা খুলে দেখল কোনো এক আলোক জ্যোতির আলোয় ঘরটা একেবারে আলোকিত। আর সেই আলোয় স্পষ্ট দেখা গেল ঘরের মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তরকারি মাখানো ভাত, মাছের কাঁটা। ঠিক তার সামনে উল্টে পড়েছে কালো পাথরের ভাঙা একটা নাগ যক্ষিণীর মূর্তি। লোকটা সঙ্গে সঙ্গে মূর্তিটাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি কি তবে এসেছো? কি হলো, চুপ কেন? বলো না, তুমি এসেছো? সঙ্গে সঙ্গে সারা ঘর আবারও অন্ধকারে ছেয়ে গেল। খিলখিলিয়ে একটা নারী কণ্ঠ হেসে উঠে বলল, তুমি যে আমাকে এত ভালোবেসে ডাকলে, আমি আমি কি না এসে থাকতে পারি? দেখো তোমার জন্য কত অর্থ নিয়ে এসেছি, তোমাকে দেব বলে। এনেছো? তুমি আমার জন্য অর্থ এনেছো? দাও 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 দাও, আমাকে দাও। না, এখন দেব না। এনেছি তো তোমাকে দেওয়ার জন্যই, কিন্তু আমার কাছে কিছু পেতে গেলে আমাকেও তো দিতে হবে কিছু। দেবে? দিতে পারবে আমাকে? কি চাও বলো, আমার কাছে কি চাও তুমি? আমি আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। কথাটা শোনা মাত্র লোকটা বোধহয় মনে মনে আনন্দই পেয়েছিল, কিংবা ভেবেছিল এমনটাই হওয়াটা বাঞ্ছনীয়। তাই সে উৎসাহিত হয়ে বলল, বহুদিন ধরে আমি নাগ যক্ষিণীর সাধনা করেছি, যাতে সে আমার সাধনায় সন্তুষ্ট হয়ে
আমার কাছে আসে। আর আজ সে যখন এসেছে, এমনকি আমার সাথে মিলিত হতে চাইছে, আমি তাকে তখন কিভাবে তাহলে ফিরিয়ে দিই? তাছাড়া আমি তো এমনই একটা দিনের আশায় ছিলাম। এসো, আমার কাছে এসো। এখনো দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো আমার। লোকটার কথাগুলো শেষ হতেই সেই নারী মূর্তি এগিয়ে এলো তার কাছে। তারপর মেঝের উপর তাকে শুইয়ে দিয়ে ধীরে ধীরে তার শরীরের যাবতীয় পোশাক এক এক করে খুলে ফেলল। লোকটিও এতক্ষণে অধিক উত্তেজনা সহ্য করতে না পেরে মেয়েটাকে টেনে নিল নিজের বুকের উপর। তারপর তার পরনের শাড়ি আলগা করে এক এক করে সব পোশাক খুলে ফেলে মেয়েটার শরীর উন্মুক্ত করে দিল। মেয়েটাও প্রবল উত্তেজনায় লোকটার সারা শরীর জিভ দিয়ে চাটতে লাগল। মেয়েটার লম্বাটে লগলগে জিভের স্পর্শে লোকটার যৌনাঙ্গ ক্রমশ উত্থিত হতে লাগল। তার মুখে যৌনতায় ভরা সেই পরিচিত আওয়াজে অন্ধকার ঘরের আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছিল। বেশ কিছুক্ষণ পরে লোকটা বলল, তুমি কি শুধুই আমাকে আদর করবে, নাকি আমাকেও সুযোগ দেবে? একটু আমাকেও সুযোগ দাও, আমিও তোমাকে অনেক আদর করতে চাইছি। তাই বুঝি? কেন নয়, অবশ্যই। আমিও তোমার কাছে অনেক আদর পেতে চাই। আমি তোমার আদরে পাগল হতে চাই। করো, আমাকে অনেক আদর করো, করো। নাগযক্ষিণী সম্পর্কে ধারণা কম বেশি সকলেরই আছে। সনাতন ধর্মে উদ্দামরেশ্বর তন্ত্রে ৩৬টি যক্ষিণীকে বর্ণনা করা হয়েছে, যেখানে তাদের খুশি করার মন্ত্র ও আচারের ব্যবস্থাপত্রও রয়েছে। তবে সেসব তন্ত্র শিখতে হয়। তন্ত্ররাজ তন্ত্রে যক্ষ ও যক্ষিণীদের অনুরূপ তালিকাও দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে মানুষ যদি তন্ত্রমন্ত্রের দ্বারা এই প্রাণীদের সন্তুষ্ট করতে পারে, তবে মানুষের যা ইচ্ছে সব এরা পূরণ করে দেয়। তারা পৃথিবীতে লুকিয়ে থাকা ধনসম্পদের অভিভাবক। তবে এর বিনিময়ে এই নাগযক্ষিণী মানুষের সাথে, বিশেষত পুরুষের সাথে উদ্দাম যৌন খেলায় লিপ্ত হয়। যেমন আজ এই অন্ধকার ঘরে একজন পুরুষের সাথে এমনই এক খেলা শুরু হয়েছে। কি করছো তুমি? আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। আরো আরো আদর করো আমাকে। লোকটা ততক্ষণে মেয়েটার বুকের ওপর মুখ গুঁজে দিয়ে দুটো স্তনবৃন্তে জিভ বোলাচ্ছে। অন্ধকার ঘরে একে অপরকে দেখতেও পাচ্ছে না, তবে শরীরী চাহিদায় তারা এখন একে অপরের খুব কাছেই আছে। আচ্ছা, তোমার ভালো লাগছে তো? আর আর আজ এই রাতে আমাকে পেয়ে তুমি খুশি হয়েছো তো? বলো, বলো আমাকে। হ্যাঁ, অনেক খুশি হয়েছি আমি যক্ষিণী। তুমি যদি প্রতিদিন আমাকে এরকম করে টাকা পয়সার ভান্ডার এনে দাও, তবে আমিও প্রতিদিন তোমার সাথে থাকতে রাজি আছি। আমি জমিদার অহিত্র বর্মন তোমাকে কথা দিচ্ছি। তাই বুঝি? বেশ, তবে তাই হবে। এই বলে নাগযক্ষিণী লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে আঁকি বুকি কাটতে লাগলো। ঠিক কিছুক্ষণ পরেই লোকটা তার পুরুষাঙ্গ ঠুকিয়ে দিল মেয়েটার যৌনাঙ্গে। আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। মেয়েটার মুখ দিয়ে নির্গত চরম যৌন তৃপ্তির আওয়াজ ও সঙ্গে সেই তৃপ্ততার পরিচায়ক হিসেবে লোকটার পিঠে হয়ে চলা নখের ক্ষত সবকিছুকে
কেমন যেন উগ্রতার সূচকে এগিয়ে নিয়ে গেল। কি হে জমিদার বাবু, রঘু ডাকাতের দলবল আপনার সব ধন সম্পত্তি লুট করে আপনাকে সর্বশান্ত করে দিয়েছে? তা বলে আপনি এরকম পথে ঘাটে বনে বাজারে পাগলের মতো ঘুরে বেড়াবেন? সব নিয়ে নিলেও তো আপনার জমিদার বাড়িটা তো সে আর কেড়ে নেয়নি। সবের মধ্যে এটাই একটু বাঁচোয়া, কি বলেন জমিদার বাবু? হাতি গদে পড়লে চামচিকেতে ঠোকর মারে, এই প্রবাদ জমিদারের জানা। তাই নিজের গ্রামের একজন সাধারণ মানুষের মুখে এমন কথা শুনে ঠিক এমনটাই অনুভূতি জমিদারের মনেও হচ্ছিল। তাই সে ৭-৫ ভেবে কোনো প্রত্যুত্তর না করেই সেখান থেকে চলে গেল। কোনো প্রত্যুত্তর না পেয়ে প্রশ্নকারী ব্যক্তি এবার নিজেকে প্রশ্ন করতে করতে এগিয়ে গেল। এ কি, দিনকে দিন জমিদার এমন পাগলাটে হয়ে যাচ্ছে কেন? তবে কি জমিদার... থাক, যা হচ্ছে হচ্ছে, আমি সাধারণ মানুষ, আমার অত না ভাবলেও চলবে। সকাল সকাল সুতানুটির জমিদার অহিদ্র বর্মন তড়িঘড়ি বাড়ি ফিরলে জমিদারের মা তাকে বলে, কি রে খোকা, কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন একটা হয়ে যাচ্ছিস। বাড়িতে বউ বাচ্চা আছে, তুই তাদেরকে একদম সময় দিচ্ছিস না বাবা। রাতে বাড়িতে থাকছিস না। কি হয়েছে তোর, বল আমাকে। আমি তো তোর মা, আমাকে বলবি না? না না, আমার কিচ্ছু হয়নি। আর আমাকে নিয়ে তুমি খামোখা এত বেশি চিন্তা করো না তো। চিন্তা করব না তাই বললে কি হয় রে? দিন দিন তোর চেহারাটা কেমন হয়ে যাচ্ছে দেখেছিস? চোখের তলায় কি হারে কালি পড়েছে। চুপ কর তো মা, চুপ করো। আমি এখন আর এসব কথা শুনতে চাই না। তবে আমি এসবের প্রতিশোধ নিয়েই তবে দম ফেলব। আমি ছাড়ব না, ওই রঘু ডাকাতের দল বলকে আমি কিছুতেই ছাড়ব না। ওরা আমাকে সর্বশান্ত করেছে না, আমিও যতদিন ওদেরকে সর্বশান্ত না করতে পারছি ততদিন আমার মনেও কোনো শান্তি থাকবে না। রঘু ডাকাত, তুইও প্রস্তুত হ। খুব তাড়াতাড়ি আমিও প্রতিশোধ নিতে আসছি, প্রস্তুত থাক তুই। জমিদারের মুখে এমন হুঙ্কার শুনে জমিদারের মা বলল, না বাবা, তুই এমনটা করতে যাস না। রঘু ডাকাত সাধারণ কেউ নয় রে, ও যে সাক্ষাৎ মা কালীর বেটা। ওকে হারানোর কথা মাথায়ও আনিস না। তাছাড়া তুই কি ভুলে গেছিস সেদিনের কথা? উফ মা! গোবিন্দপুরের জমিদার সকাল সকাল নীলকর সাহেবদের ডেরায় এসে হাজির হয়েছে। সাহেব, আমাকে রক্ষা করুন সাহেব, আমাকে রক্ষা করুন। Tell me what happened? আর বলবেন না সাহেব, আর বলবেন না। সে কি ভয়ানক ব্যাপার। গতকাল রাতেই রঘু ডাকাতের দল বল এসেছিল, এসে আমার এই হাল করেছে দেখুন। কথাগুলো বলেই পরনের পাঞ্জাবি উঁচু করে জমিদার নীলকর সাহেবদেরকে নিজের শরীরের ক্ষত দেখালেন আর বললেন, শুধু কি এইটুকু? এ তো যা হয়েছে হয়েছে। সঙ্গে আমার কোষাগার থেকে সমস্ত ধনসম্পত্তি লুট করে নিয়ে গেছে ওই রঘু ডাকাতের দল। তুমি কি বলছো এসব? তোমার জমিদারিতে কি সৈনিকদের অভাব ছিল? সাহেব, রঘু ডাকাত কি আর সেনাবাহিনীর তোয়াক্কা করে? তাছাড়া ওর নাম শুনেই তো সব পালিয়ে গেল। আপনি এর কিছু একটা বিহিত করুন সাহেব। Who is that Raghu? কে রাঘু? আমি তাকে দেখিতে চাই। ও তো আমাদের দুজনের সমস্ত অর্থ লুট করে নিয়ে গোবিন্দপুরের সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছে। এর
প্রতিশোধ নিলে হয় না? How are you talking about revenge? বলছি, তবে মন দিয়ে শুনুন সাহেব। আমি জানি ওই রঘু ডাকাতের প্রাণ বাঁধা পড়ে আছে গ্রামের ওই সাধারণ মানুষগুলোর মধ্যে। তাই কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমন ভাবে গ্রামের কয়েকজন সাধারণ মানুষকে তুলে এনে চাবুক পেটালে রঘু ডাকাতও আপনার দরজায় এসে হাজির হবে। তুমি যখন বলছো তখন তাই হবে। তবে তুমি এখন ঘরে ফিরো না, এখানেই থাকো, নয়তো রঘু ডাকাত তোমার উপর হামলা করতে পারে। হ্যাঁ, আমি তো সেটা ভেবেই বাড়ি থেকে বেরিয়েছি। যাই হোক, আপনি যখন বলছেন তখন তো আর বাড়ি ফেরার কোনো কথাই নেই। সামনে দিয়ে কুলু কুলু ধ্বনিতে বয়ে চলেছে ইছামতি নদী। তারই এক পারে শান্ত স্নিগ্ধ গাছের ছায়ায় একান্তে বসে আছে দুটি প্রাণ, রঘু ডাকাত ও তার প্রেয়সী সৌদামিনী। এই মুহূর্তে সংসারের যাবতীয় দায়িত্ব কর্তব্য ভুলে নিজেদের মধ্যে তারা প্রেমালাপে মত্ত হয়েছে। কতদিনের রাগ অভিমান সব জলের মতো গড়িয়ে পড়ছে দুজনের হৃদয়ে জোড়ানো হাসিতে। নদীর পাড়ে কদম গাছে ঠেক দিয়ে বসেছে রঘু, আর তার বাহুতে মাথা রেখে সৌদামিনী রঘুর উন্মুক্ত বুকে আঁকি বুকি কাটতে কাটতে বলল, রঘু, ডাকাতি করা ছেড়ে দাও না, চলো দুজনে এসবের দুনিয়া থেকে অনেক দূরে সরে গিয়ে আমরা একটা ঘর বাঁধি। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হবে। আমরা দুজনেই তাকে মানুষের মতো মানুষ করে তুলব। এই সমাজে তার একটা পরিচয় তৈরি হবে। চলো না রঘু, এই নোংরা জীবনযাপন আমরা ত্যাগ করি। সৌদামিনী, আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো না সৌদামিনী, আমার এই জীবন নোংরা জীবন নয়। এ জীবনে বহু সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া যায়, তাদের জন্য কিছু করতে পারি আমি। আর এমনি এমনি তো রঘুকে সবাই ভগবানের আসনে বসায় না, বলো? তুমি তো জানো আজ আমি যে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, এ দায়িত্ব যদি কেউ না নিত তাহলে ওই ব্রিটিশ সরকার আর কিছু জমিদার মিলে আমাদের মতো সাধারণ ভারতবাসীর ওপর অকথ্য অত্যাচার করে আমাদেরকেই কোণঠাসা করে রাখত। আর এই রঘু ডাকাত যতদিন বেঁচে আছে তার মাতৃভূমি এই বাংলার মা বোনেদের গায়ে একটাও আঁচড় সে আসতে দেবে না। আমি জানি রঘু, তুমি এই বাংলার সাধারণ জনগণের কাছে ভগবান। তুমি একমাত্র পারবে ওদের দুঃখ খোঁজাতে। কিন্তু আমার যে ভীষণ হিংসা করে, কারণ আমি তোমাকে সব সময় কাছে পেতে চাই, কিন্তু কোথায় পাই বলো? তুমি তো শুধু আমার একার নও, তুমি আপামর বঙ্গবাসীর। আমি জানি একদিন সারা পৃথিবী তোমার এই বীরত্বের ইতিহাস জানবে। তুমি সত্যিই এক অনন্য ব্যক্তিত্ব। কথাগুলো বলেই সৌদামিনী রঘুকে শক্ত করে জড়িয়ে ধরল। রঘু তাকে বুকে টেনে নিয়ে তার চোখে মুখে ঠোঁটে চুমু এঁকে দিল। আকাশের সূর্য তখন পশ্চিমের দিগন্তে ঢলে পড়ছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনাবে। এতক্ষণে সৌদামিনী একটু অভিমানের সুরে বলল, সব ঠিক আছে, তবে একজনকে দেখলে আমার ভীষণ রাগ হয়, জানো তো? ও সবসময় কেন তোমার কাছাকাছি থাকে? ওর অন্য কোনো কাজ নেই বুঝি? তুমি গুঞ্জার কথা বলছো নিশ্চয়ই? হ্যাঁ, আমি গুঞ্জার কথাই বলছি। ও কেন সবসময় তোমার কাছাকাছি থাকে? আরে পাগলি, ও তো আমাদের ডাকাত দলের একজন বড় যোদ্ধা। ওকে তো দলে থাকতেই হবে। তাছাড়া ও আমাকে দাদা বলেই ডাকে। শোনো রঘু, তুমি ডাকাত সর্দার হতে পারো, তবে আমি একজন নারী হয়ে ঠিক বুঝতে পারি তোমার প্রতি গুঞ্জার একটা আলাদাই দুর্বলতা আছে। সৌদামিনী, তুমি ছাড়ো সব কথা। এইসব বিষয়ে আমি তেমন ভাবি না। কিন্তু আমি ভাবি, কারণ আমি তোমাকে কারোর সাথে ভাগ করতে পারবো না।
এইসব কথাবার্তার মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে এলো। তবুও সৌদামিনীর আজ যেন বাড়িতে ফিরতেই ইচ্ছে করছে না। সে হঠাৎ করেই রঘুকে জিজ্ঞেস করলো, আচ্ছা রঘু, তোমার বাবা মায়ের জন্য মন কেমন করে না? তাছাড়া তোমার মুখে তো কোনোদিন ওদের কথাবার্তা শুনি না। তবে কি তুমি ওদের চিরতরে ভুলে গেছো, নাকি মনে করতে চাও না? কি এমন হয়েছিল তোমার সাথে? আজ হঠাৎ সৌদামিনীর মুখে একসাথে এতগুলো প্রশ্ন শুনে রঘু বেশ খানিকটা অবাক হলো। এসব প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত তা ঠিক করতে রঘুর বেশ খানিকটা সময় লেগে গেল। কি হলো রঘু, বলো, কি এমন হয়েছিল তোমার সাথে যে ইতিহাসের কথা তুমি কাউকে বলো না? আজ এতদিন পরে এসে তোমার পক্ষে সেসব কথা না শোনাই ভালো হবে সৌদামিনী, কারণ শুনলে তোমার মতো শান্তশিষ্ট মেয়ের মনেও প্রতিশোধের আগুন গনগনিয়ে উঠবে। যাই হোক, শুনতে যখন চাইছো তখন বলি। আমি তখন খুব ছোট। সেই সময় ব্রিটিশ নীলকর সাহেবরা বাংলার সাধারণ কৃষক শ্রেণীর মানুষদেরকে জোর করে দো ফসলি ধানি জমিতে নীল চাষ করতে বাধ্য করছিল। আর যারা সহজেই তাদের প্রস্তাব মেনে নিয়ে নীল চাষ করতে রাজি হচ্ছিল না, তাদেরকে চাবুক মারতে মারতে জমির ওপরেই মেরে ফেলেছিল সেই বর্বর ব্রিটিশ বাহিনী। আমাদের এক প্রতিবেশী কাকা ছিল, নাম পরেশনাথ ঘোষ। ধান চাষেও তার নাম ছিল আমাদের গ্রাম জোড়া। জমিতে কিভাবে অধিক ধান ফলানো যায় সেই বিষয়ে সবাই তার কাছেই পরামর্শ চাইত। একদিন বিকেলে কাকা নিজের জমিতে কোদাল দিয়ে জমির মাটি ওল্টাচ্ছিল। এমন সময় সামনে 4 জোড়া কালো কালো লম্বা বুট পরিহিত পা দেখে কাকা মাথা তুলে দাঁড়ালো। দেখলো 4 জন নীলকর সাহেব সেখানে এসে দাঁড়িয়ে আছে। এ কি ব্যাপার সাহেব, আজ আপনারা হঠাৎ আমার জমিতে এসে দাঁড়িয়েছেন? হ্যাঁ, তা বলুন কি ব্যাপারে এসেছেন? আর হ্যাঁ, আমাকে কিন্তু ওই নীল চাষের কথা বলবেন না। আমার শরীরে প্রাণ থাকতে ও সব চাষ আমি আমার জমিতে করতে পারবো না, এই আমি বলে দিলাম। কি তুমি আমাদের মুখের উপর বলছো তুমি জমিতে নীল চাষ করিতে পারিবে না? ব্রিটিশদের মুখে পরেশনাথ কাকা এসব কথা শুনে রেগে গিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, চুপ কর শালা ফিরিঙ্গি, এটা আমার জমি। এখানে কি চাষ করব কি চাষ করব না তা আমি বুঝে নেব। শালা এখানে তুই বলার কে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? তুমি জানো এজন্য আমরা তোমাকে কি করিতে পারি? এই বলে একজন কম বয়সী সাহেব কাকার দিকে তেড়ে গিয়ে হঠাৎ করেই শক্ত বুটের লাথি বসিয়ে দেয় কাকার বুকের ওপর। অকস্মাৎ এমন ঘটনায় কাকা ছিটকে পড়ে জমির ওপরে। তারপর সে ফিরিঙ্গি কাকার সে কোদালটা হাতে নিয়ে এগিয়ে যায় কাকারই দিকে। তার উপর কোদালটা উঁচু করে ধরে। না, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। কিন্তু ফিরিঙ্গিদের মনে কি আর ভারতীয়দের জন্য এতটুকু দয়া ছিল? তাই কে শোনে কার কথা? অতঃপর সেই কোদাল দিয়ে সেই লাল মুখ ফিরিঙ্গি আমার প্রতিবেশী কাকাকে কোপাতে থাকে। দূর থেকে মাঠের মধ্যে এমন দৃশ্য দেখতে পেয়ে গ্রামের একজন চিৎকার করে উঠল, এই কে কোথায় আছিস রে? আরে শিগগিরই সব ঘর ছেড়ে বেরিয়ে আয়। দিন দুপুরে ওই ফিরিঙ্গির দল লোকটাকে কুপিয়ে মারলে রে, লোকটাকে কুপিয়ে মারলে। এমন চিৎকার শুনে সঙ্গে সঙ্গে গ্রামের 15-20 জন লোক দৌড়ে এলো পরেশনাথ কাকার জমির দিকে। ততক্ষণে ফিরিঙ্গির দল সেই জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তবে সেদিন পরেশনাথ কাকাকে আর জীবিত উদ্ধার করা গেল না। ধারালো কোদালের আঘাতে তার শরীরে 22-24টা খাবল মারা দাগ, যেখান থেকে অবিরাম ধারায় রক্ত গড়িয়ে পড়ে তার জমি লাল হয়ে যাচ্ছে। তারপর এই ঘটনার প্রতিবাদে গ্রামের সবাই মরিয়া হয়ে উঠল। তাদের একটা দল গঠন হলো, যে দলের লক্ষ্য স্থির হয়েছিল এই যে কোনো উপায়ে ফিরিঙ্গিদের এই অঞ্চল থেকে দূর হটানো। সেই মোতাবেক তারা কাজও করে যাচ্ছিল। আশেপাশের বিভিন্ন নীল কুঠিরগুলোতে আগুন লাগিয়ে দেওয়া,
পুলিশ ক্যাম্প ভাঙচুর করা, এছাড়াও একদিন একা পেয়ে একজন ফিরিঙ্গিকে পিটিয়ে মারা, এই সমস্ত কিছুই চলছিল বেশ সুপরিকল্পিতভাবে। এই দলের একজন বলিষ্ঠ নেতা ছিলেন আমার বাবা। একদিন রাতে বোধহয় কোনো এক জমিদারের পরামর্শে আমার বাবার অবস্থান নীলকর সাহেবদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং সেদিন রাতেই পেয়াদা লাগিয়ে আমার বাবাকে তারা তুলে নিয়ে যায়। শয়তান, শয়তানের দল, কেমন সাহস দেখি! আমার হাত পা দুটো খুলে দে। আমাকে বেঁধে রেখেছিস কেন? আমার প্রতিবেশী ভাইকে তোরা কুপিয়ে মেরেছিস। কি ভেবেছিস এত সহজেই তোদেরকে আমি ছেড়ে দেব? না, আজ যদি আমাকে মেরেও ফেলিস তবে আমার দল তোদেরকে ছাড়বে না, ছাড়বে না। You bloody fool! Trojan's! শালা তুইখানা আমাদেরকে বাজে কথা বলিস? এত বড় সাহস! মারিস না, মারিস না, ছেড়ে দে, ছেড়ে দে আমার, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সেদিন রাতেই ব্রিটিশ পেয়াদার প্রহারে অসহায়ভাবে আমার বাবা মারা যান। আর মা তো আমার ভাইকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিলেন বহুদিন আগেই। তারপর থেকেই ডাকাত মায়ের কাছে আমার বড় হওয়া, তার ছত্রছায়ায় নিজেকে রঘু ডাকাত হিসেবে তৈরি করা। ডাকাত সর্দার রঘু সৌদামিনীর কাছে নিজের ছোটবেলার স্মৃতি বিজড়িত কিছু গোপন কথা শোনাচ্ছিল। শোনাতে শোনাতে কখন যেন দুফোঁটা জল অজান্তেই তার দুচোখ বেয়ে গড়িয়ে এলো। সৌদামিনী তা মুছিয়ে দিয়ে রঘুকে বুকে জড়িয়ে রঘুর হৃদয়ের উপর একটা চুমু অঙ্কন করে সে বলল, কষ্ট পেও না রঘু, আমি তো আছি তোমার সঙ্গে। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। তোমার সব সুখ দুঃখের আমি ভাগিদার হব, যেমন করে তোমার চোখের দুফোঁটা জল আমার চোখে সজ্জিত আজ। এইসব কথাবার্তা বলতে বলতে একে অপরকে জড়িয়ে ধরে গাছতলাতেই প্রায় ঘুমিয়ে পড়ল দুইজন। সূর্য ডোবার পর আকাশের গায়ে যে লাল আলোটুকু লেগে থাকে, তার চেয়ে বড় সত্যি যেমন কিছু নেই, তেমনই বোধ হয় এদের প্রেম। সত্যি কি আশ্চর্যময় এই পৃথিবী! পিতার মৃত্যুর বদলা নিতে মরিয়া হয়ে ওঠা রঘু ঘোষ কালের নিয়মে আজ রঘু ডাকাতে রূপান্তরিত হল। লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা। সেই খেলার লাঠি তার কাছে হয়ে উঠল নীলকর বধের অস্ত্র। সেই অস্ত্র সে নিজের হাতে তুলে নেয় এবং সেই সাথে অত্যাচারিত আরও মানুষদেরকে সংগঠিত করে গড়ে তোলে এক লাঠিয়াল বাহিনী। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রঘু ঘোষের এই বাহিনী। দলবল নিয়ে নীলকুঠিগুলোতে লুটপাট চালায় রঘু, তারপর জ্বালিয়ে দেয় নীলকরদের আস্তানা। এরপর ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার আর সামন্তদের বাড়িঘর লুট শুরু করে। যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করে, তাদের বাড়িতেই হানা দেয় রঘু ঘোষের দল। লুটপাটের পর লুটের জিনিসপত্র ভাগ করে দেয় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ হয়ে উঠল একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতীক। তবে জমিদার আর নীলকরদের কাছে এসেছিল লুটোত্তরাজকারী একজন ডাকাত মাত্র। পিতার মৃত্যুর সেই ঘটনায় একজন সাধারণ মানুষ থেকে রঘু ঘোষকে গড়ে তুলেছিল রঘু ডাকাত নামে। এমন সময় নদীর পাড়ে চারিদিক থেকে কয়েকবার ডাক ভেসে এলো, সর্দার, কোথায় তুমি? ও সর্দার, রে কই গেলে গো? রঘুদা, ও রঘুদা, কোথায় গো? বোধহয় অনেকটা সময় ধরে রঘু বাইরে আছে, তাই তার দলের লোকজন তাকে খোঁজাখুঁজি করছে। কিন্তু এমনটা তো কোনোদিন হয় না। আজ তবে রঘুকে সবাই এত তলব করেছে কেন? রঘুকে ডাকতে ডাকতে এদিকেই আসছিল গুঞ্জা। হঠাৎ তাদেরকে গাছতলায় শুয়ে থাকতে দেখে
গুঞ্জার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। সে বিষণ্ণ বদনে রঘুকে ডাকতে ডাকতে বলল, রঘুদা, তুমি এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো, আর ওইদিকে গ্রামের 5 জন নিরীহ মেয়েকে তুলে নিয়ে গেছে ওই লালমুখো ইংরেজের দল। কথাগুলো শুনে তড়িঘড়ি উঠে বসে রঘু। সৌদামিনীও তাড়াতাড়ি বুকের কাপড় ঠিক করে নেয়। গুঞ্জা, তুই এসব কি বলছিস? গ্রামের 5 জন মেয়েকে ফিরিঙ্গির দল তুলে নিয়ে গেছে? হ্যাঁ রঘুদা, ওরা 5 জনকে তুলে নিয়ে গেছে, আর গ্রামে চিৎকার করে বলে দিয়ে গেছে যদি তুমি ওদের কাছে আত্মসমর্পণ করো তবেই ওরা ওই 5 জনকে ছাড়বে, নয়তো ওদের উপর শারীরিক অত্যাচার করে করে ওদেরকে কষ্ট দিয়ে মারবে। না, এই রঘু ডাকাত বেঁচে থাকতে ওই ফিরিঙ্গির দল ওদের গায়ে 1 ফোঁটাও আঁচড় কাটতে পারবে না। তৈরি থাক ফিরিঙ্গির দল, আমি আসছি। ওম হ্রিম শ্রীম নিদ্রাভয়ে মদনং যক্ষিণী শ্রীম হ্রিম ফট স্বাহা। ওম হ্রিম শ্রীম নিদ্রাভয়ে মদনং যক্ষিণী শ্রীম হ্রিম ফট স্বাহা। সেই লোকটা আবারও সেই অন্ধকার ঘরে নাগ যক্ষিণীর ভাঙা মূর্তির সামনে ভোগ সাজিয়ে তার আহ্বান মন্ত্র উচ্চারণ করতে করতে তার আরাধনা করে চলেছে। এসো এসো, আমি যে তোমার অপেক্ষাতেই বসে আছি। ওম হ্রিম শ্রীম নিদ্রাভয়ে মদনং যক্ষিণী হ্রিম হ্রিম ফট স্বাহা। এইরকম বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ খট করে অন্ধকার ঘরের মধ্যেই একটা আওয়াজ হলো। তুমি এসেছো? হ্যাঁ সোনা, আমি এসেছি। আজ আমার ইচ্ছায় আরো অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবে। আমি আর ধন সম্পত্তি চাই না, আমি চাই রঘু ডাকাতের নিষ্কৃতি। পারবে পারবে তুমি এই পৃথিবী থেকে রঘু ডাকাতকে মুছে ফেলতে? না, আমি এই কাজ পারবো না, কারণ পৃথিবীর সমস্ত প্রাণী ঈশ্বরের সৃষ্টি। আমি তাদেরকে কাউকে নির্দিষ্ট সময়ের আগে পৃথিবী থেকে মুছে ফেলতে পারি না। তবে তুমি চাইলে আমি ওর উপরে আঘাত হানতে পারি। আচ্ছা বেশ, তবে তুমি রঘুর ওপরে আঘাত হানতে পারবে তো? ঠিক আছে, তবে তাই করো তুমি। কিন্তু তার জন্য যে তোমাকে তোমার জীবন শক্তিকে আমার হাতে তুলে দিতে হবে। রঘুর উপরে আঘাত হানার জন্য আমি সব কিছুতেই রাজি আছি। কিভাবে কি করতে হবে শুধু আমায় বলো, আমি তাই করব। শোনো, আজ এই মুহূর্তে আমি তোমার সঙ্গে মিলিত হব, আর তারপর আমাদের মিলনের পরে তোমার শরীরের সমস্ত যৌবন শক্তি আমি নিজের মধ্যে শুষে নেব, আর সেই শক্তি দিয়ে আমি আমি রঘুর উপরে আঘাত হানব। নাগ যক্ষিণীর মুখে সব কথা শুনে লোকটা 7-5 না ভেবেই বলল, আচ্ছা তাই হবে। যে কোনো মূল্যে আমি রঘুকে হেরে যেতে দেখতে চাই। আজ পর্যন্ত ওর মতো দিগ্বিজয়ী যোদ্ধাকে আমি কখনো দেখিনি। যক্ষিণী, আমি ওর হার দেখতে চাই। এইসব কথাবার্তা শেষ হওয়ার পরেই অন্ধকার ঘরেই শুরু হলো এক নতুন খেলা। নাগ যক্ষিণীর সাথে একজন রক্ত মাংসের মানুষের পাশবিক মিলন। সে কি উদ্দাম, অনিয়ম, উচ্ছৃঙ্খল, যেখানে নারী পুরুষটার সারা শরীর খামচে রক্তাক্ত করে দিচ্ছে, তবুও যৌন তৃষ্ণায় সে বুঁদ হয়ে মুখ গুঁজে পড়ে আছে নারীর উন্মুক্ত স্তনের উপরে। স্তনবৃন্তের ঠোঁটের ছোঁয়া
আর জনির রসে আঙুল ডুবিয়ে তার সারা শরীরে তৃপ্ততা অনুভূত হচ্ছে। বিন্দু বিন্দু রক্তের ফোঁটা যখন ঘামের মতো ঝরে পড়ছে লোকটার শরীর দিয়ে, তখন সে চরম উত্তেজনায় নিজের পুরুষাঙ্গ প্রবেশ করাচ্ছে সেই নারীর গোপনাঙ্গের সরু গলিতে। আদর 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 চাই আমি, আরো 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 আদর চাই। নারীর এমন উত্তেজনাময় শব্দ তরঙ্গের তালে তালে জোরে জোরে দম ফেলছে সেই যুবক, আর বলছে, আমার সারা শরীর কেমন যেন ক্ষীণ হয়ে আসছে যে যক্ষিণী। আমার এমন কেন হচ্ছে যক্ষিণী? আর পারছি না যে আমি যক্ষিণী। তুমি তোমার জীবন শক্তিকে হারিয়ে ফেলেছ। তোমার জীবনের এই হলো শেষ মিলন। এরপর থেকে তুমি আর কখনো কারোর সঙ্গে মিলিত হতে পারবে না। এখন থেকে তোমার যৌবন ক্ষমতা একেবারে শেষ হয়ে গেল। নাগযক্ষিণীর কথা শেষ হতে না হতেই লোকটা বলল, নাগযক্ষিণী, তাহলে তুমি এবার রঘুর উপরে আঘাত হানতে পারবে তো? হ্যাঁ, কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি রঘুর উপরে এবার আঘাত হানতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই, আমি অবশ্যই নিজের কথা রাখবো, কিন্তু এতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ রঘু কালীর বেটা, ওর কাছে কালীর মন্ত্রপ্রত মাদুলি আছে। ডাকাত মা ওকে ওই মাদুলি সরিয়ে দিয়েছে। কথাগুলো বলতে বলতে সেই অন্ধকার ঘরের মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল সেই মায়াবী নারী। আর এই রাতের অন্ধকারে সেই অন্ধকার ঘর পরিত্যাগ করে লোকটা রাস্তা দিয়ে নিজের বাড়িতে ফেরার পথে মাতালদের মতো করতে টলতে চলেছে, আর মুখে বলছে, আজ মরবে রঘু ডাকাত, মরবে রঘু, মরবে ডাকাত রাজা রঘু সর্দার। আজ তোমার মরণের দিন। হঠাৎ লোকটা ধাক্কা খায় আর একজন অপরিচিত কালো চাদর মুড়ি দেওয়া লোকের সঙ্গে। এই শালা, এই রাত দুপুরে ঘরে ঘুম নেই, এই রাস্তায় চড়ে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, তার উপর আবার শালা আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছিস। হ্যাঁ, তুই চিনিস আমাকে? হ্যাঁ, জানিস আমি কে? আমাকে ধাক্কা দিতে এসেছে, এত বড় সাহস! লোকটার এতগুলো কথা বন্ধ করার জন্যেই বোধহয় অপরিচিত লোকটা পরনের চাদর সরিয়ে নিজের মুখটা দেখালো। তার মুখ দেখেই লোকটার হাঁটু কাঁপতে শুরু করেছে। তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি। রঘুর কণ্ঠের গাম্ভীর্যে হঠাৎ করে এই লোকটার মনে পড়ে গেল সেই ভয়ানক রাতের কথা। শোনো সবাই, তোমরা সবাই এখন থেকে ব্রিটিশ সরকারের কথা মতোই তোমাদের জমিতে নীল চাষ করবে, আর প্রত্যেক রবিবার একজন করে কুমারী যুবতী মেয়েকে বড় সাহেবের নীল কুঠিতে তোমরা পাঠিয়ে দেবে। কি মনে থাকবে তো? জমিদার, আপনি এই বাংলার সবচেয়ে বড় জমিদার, আপনার তো অনেক ক্ষমতা। আপনি চাইলেই ওই ফিরিঙ্গি হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন। সেখানে রক্ষা করা তো দূর, আপনি তো রক্ষক রূপে ভক্ষক হয়ে দাঁড়িয়েছেন। জমিদার অহিন্দ্র বর্মন সিং, আপনার এই কথায় তো উপায় হিসেবে এক তাল ততু দিতে ইচ্ছা করছে।
এই বলে জমিদারের ভরা সভায় একজন বৃদ্ধ সাধারণ চাষি একতাল থুতু ছিটিয়ে সভা ছেড়ে বেরিয়ে আসে। আরও একজন কম বয়সী লোক বলে ওঠে, আমরা সপ্তাহে একদিন আমাদের কুমারী যুবতী মেয়েকে বড় সাহেবের নীল কুঠুরিতে পাঠিয়ে দেব, তা ভালো কথা, কিন্তু জমিদার বাবু সপ্তাহের বাকি 6 দিন কি বড় সাহেব আপনার মা বউ দিয়ে কাজ চালাবে নাকি? এইসব কথা শুনে জমিদার অহিত্র বর্মন ভীষণ ক্ষেপে গেল। প্রহরী, কে কোথায় আছো? ওই দুজনকে এক্ষুনি গ্রেপ্তার করো। বলে কি ওরা, যত বড় মুখ নয় তত বড় কথা। তারপর জমিদার অহিত্র বর্মন ওই দুজনকে বিচারে বসালো, আর সেখানে জমিদারকে কটু কথা বলার অপরাধে ব্রিটিশ সরকার তাদের দুজনকে শুলে চড়ানোর রায় ঘোষণা করল। হলো তাই। 8 দিন পরে দুজনকে একসাথে শুলে চড়িয়ে মারা হলো। অনেকটা দূর অঞ্চলের খবর, তাই এইসব ঘটনা রঘু ডাকাতের কানে পৌঁছতে অনেকটা সময় লেগেছিল। তবে সেসব খবর শুনে রঘু ডাকাত দলবল নিয়ে আক্রমণ করেছিল বাংলার সবচেয়ে বড় জমিদার অহিত্র বর্মনের জমিদারিতে। বল বল, ওরা কি দোষ করেছিল? ওদেরকে কেন শুলে চড়িয়ে মারলি তুই? তবে এর জন্য তোকেও আমি ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। এই, কে কোথায় আছিস? জমিদার বাড়িতে যা, যা গিয়ে দেখ, যা কিছু আছে সমস্ত কিছু লুট করে নিয়ে চল, কেবল কয়েকজন নারী ছাড়া। তুই অপরাধ করেছিস অহিন্দ্র বর্মন, চরম অপরাধ। বাংলার মা বোনকে তুই বড় সাহেবের নীল কুঠুরিতে পাঠাতে বলেছিস। এই, কে আছিস? একটা চাবুক দে তো। তারপর চাবুক দিয়ে পেটাতে পেটাতে বলতে লাগলো, নিজেকে বিশাল বড় জমিদার মনে করিস, তাই না? মেরো না আমাকে, মেরো না আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নিজেকে বাংলার বাঘ ভাবতে শুরু করেছিলি। আজ তোকে দেখাবো রঘু ডাকাত কতটা নিষ্ঠুর হতে পারে। শত সহস্র চাবুকের আঘাতে আঘাতে জমিদার অহিত্র বর্মনের শরীর ফেটে যখন রক্ত পড়ছে, সেই সময় তার মা ছুটে এসে রঘু ডাকাতের দুটো পা জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এবারের মতো আমার ছেলেটারে ছেড়ে দে, প্রাণে মারিসনি বাবা। আমি যতদিন বেঁচে আছি ওকে কারাগারে বন্দি করে রাখ। আমি মারা গেলে তখন না হয় ওর মৃত্যু দিস, কিন্তু আমি বেঁচে থাকাকালীন অবস্থায় ওকে মারিসনি বাবা। ওকে মেরে ফেললে আমার মা ডাক শোনা বন্ধ হয়ে যাবে। ওকে মারিসনি রঘু। মা, এমন ছেলের মুখে মা ডাক শুনতে তোমার ভালো লাগবে? ভালো আর মন্দ, ওকে যে গর্ভে ধরেছি, তাই ও যতই অপরাধ করুক আমার তো মায়ের মন বল। ছেলের মৃত্যু কি মা কখনো মেনে নিতে পারে? আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকতে পারি, কিন্তু ওকে ছেড়ে দিতে পারবো না। রঘুরে, তুই যখন আমাকে মা বলেছিস তবে এই মায়ের কথা রাখ। ওকে কারাগারে দে, ও বন্দি থাক, কিন্তু প্রাণে মারিস না। সেই দিনই রঘু সেই মায়ের কাকুতি মিনতির বশবর্তী হয়ে জমিদার অহিত্র বর্মনকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিল। আর সেই অন্ধকার কারাগারে বছরের পর বছর ধরে নাগযক্ষিণীর আরাধনায় নাগযক্ষিণীকে সন্তুষ্ট করে নিজের জীবনী শক্তির বিনিময়ে জমিদার অহিত্র বর্মন লুট হওয়া ধনসম্পত্তির কিছুটা পুনরায় লাভ করে, তবে জমিদারের শারীরিক ও মানসিক অবস্থা আর আগের মতো নেই। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প রঘু ডাকাত ও নাগযক্ষিণী।
গল্পটা এতদূর পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওটাকে একটা লাইক করো, আর স্কেইটেলসে নতুন হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। স্কেইটেলসে এসে যদি তুমি তোমার জীবনে ঘটা সত্যি ভৌতিক ঘটনা বলতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে এক্ষুনি যোগাযোগ করো। অন্ধকার পথে চলতে চলতে জমিদার অহিত্র বর্মনেরই ধাক্কা লাগে রঘু ডাকাতের সাথে, এবং রঘুকে দেখেই পুরনো দিনের সেসব কথা জমিদারের মনে পড়ে গেছিল। সে ভাবছিল সেই সব কথা। এতক্ষণে রঘু ডাকাত তাকে চিনতে পেরে বলে উঠল, এ কি, তুই জমিদার অহিন্দ্র বর্মন না? তুই কিভাবে ওই কারাগার থেকে বের হলি? আমি অহিন্দ্র বর্মন, কিন্তু আমি কিভাবে ওই কারাগার থেকে বেরিয়েছি সে কথা তো তোকে আমি বলবো না রঘু। তবে একটা কথা খালি জেনে রাখ, তোর মৃত্যুর দিন এবার ঘনিয়ে এসেছে রঘু। ডাকাত সর্দার রঘু, মৃত্যু প্রহর গোনা এবার শুরু করে দে। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে, খুব তাড়াতাড়ি তুই মরবি এবার। কথাগুলো বলতে বলতে জমিদার অহিত্র বর্মন কেমন যেন উদ্ভ্রান্ত পাগলের মতো দৌড় দিয়ে চলে গেল। মরবে মরবে আজই, আজই মরবে রঘু ডাকাত, আজই মরবে রঘু, তোর দিন শেষ। এমন সময় রঘুর ডাকাত দলের একজন সদস্য পেছন থেকে ডাকতে ডাকতে আসছিল, সর্দার দাঁড়াও, সর্দার, সর্দার দাঁড়াও, সর্দার দাঁড়াও। সর্দার, ওটা কে ছিল? সারাক্ষণ বলছিল মরবে মরবে, রঘু ডাকাত মরবে। ও আর কেউ নয়, ওই বাংলার এক সময়ের দুর্দণ্ড প্রতাপ জমিদার অহিন্দ্র বর্মন। এখন মানসিক ভারসাম্যহীন হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এক সময় আমার হাতে কম মার তো খায়নি। যাই হোক, বল আমাকে ডাকছিলিস কেন? কি হলো রঘুদা? তোমাকে না বারণ করলাম তুমি একা একা ওই সাহেবদের নীল কুঠিরে যেও না, তুমি তবুও চলেছ। তুমি তো জানোই ওদের মুখের কথার কোনো দাম নেই। প্রয়োজনে ওরা তোমার সাথে সবচেয়ে খারাপ কোনো ঘটনা ঘটাতেও দুবার ভাববে না, যেখানে তুমি ওদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছো। ওখানে তুমি একা যেও না রঘুদা, যেও না, আমাদের কথাটা শোনো। গুঞ্জা, তুই তো আমাকে খবর দিয়েছিলি, তুই তো ভালো করে জানবি যে ওদের কাছে আমি একা গিয়ে আত্মসমর্পণ না করলে ওরা ওই 5 জন মেয়েকে ছাড়বে না। তারপর না জানি ওদের সাথে কি না কি খারাপ ব্যবহার করবে। ছাড় গুঞ্জা, আমাকে যেতে দে, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসবো, দেখবি। তাছাড়া আমার সঙ্গে যে সব সময় আমার মা কালী আছে। এই বলে রঘু ডাকাত খালি হাতে এগিয়ে গেল ব্রিটিশ সাহেবদের নীলকুঠিরের দিকে। এতদিন ধরে যে রঘু সাধারণ মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে দেশের ভিতরের শত্রুদের সঙ্গে লড়েছে, এমনকি খোলা ময়দানে ব্রিটিশের বড় বড় সাহেবদেরকেও ঘোল খাইয়েছে, আজ সেই রঘু একা খালি হাতে নীলকর সাহেবদের কাছে আত্মসমর্পণ করতে চলেছে, আর মনে মনে মা কালীর নাম স্মরণ করছে। হঠাৎ পুরনো একদিনের কথা রঘু ডাকাতের মনে পড়ে গেল। একদিন রঘু পুকুরের পাড় ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দুটো পাথরের মূর্তি দেখতে পায়। একটি ছিল মহাদেবের, অপরটি যে কি ছিল সেই সময় সে চিনতে পারে, তবে নিশ্চিতভাবে বলা যায় সেটা ছিল কোন এক দেবী মূর্তি। সেই রাতেই রঘু ডাকাত স্বপ্নে দেখে মা কালীর করাল বদনী মূর্তি তাকে আদেশ করছে, ওরে বেটা রঘু, তুই যে পুকুর পাড় থেকে আমাকে কুড়িয়ে নিয়ে এলি, এবার আমার প্রাণ প্রতিষ্ঠা করে আমার নিত্য সেবা দে। আমি যে অনেক আদর যত্ন পেতে তোর কাছে এসেছি। মা, মা তুমি এসেছো আমার কাছে, তুমি যে সাক্ষাৎ জগদ্ধাত্রী।
আমার কুঠিরে আমি তোমাকে ঠিকঠাক রাখতে পারবো তো মা? তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তোমার নিত্য পুজোর ব্যবস্থা করব। এরপর কাল বিলম্ব না করে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে রঘু ঘোষ। তারপর থেকেই সে মা কালীর বড় ভক্ত হয়ে যায় এবং সাথে সাথে অমীয় শক্তির দেবী মা কালীর নিয়মিত পূজা করতে শুরু করে। পূজার ভোগ হিসেবে দিত ল্যাটা মাছ পোড়া। সেই মহাভোগ খেয়েই রঘু ডাকাতি করতে বেরোত। পশ্চিমবঙ্গের অনেক স্থানেই এখনও কালী পুজোর ভোগ হিসেবে ল্যাটা মাছ পোড়া খাওয়ানো হয়। যাই হোক, এতক্ষণে রঘু ডাকাত এসে নীলকর সাহেবদের কুঠিরে হাজির হয়েছে। সাহেব, কোথায় তোমরা? নিজেকে আত্মসমর্পণ করার জন্য আমি প্রস্তুত। এসো, এসে আমার হাত পা বেঁধে ফেলো। রঘুর কথাগুলো শুনে একজন সাহেব হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে বলল, আমি জানতাম তুমি ওদেরকে বাঁচাইবার জন্য ঠিকই আসিবে। তবে ওরা বাঁচলেও তুমি কিন্তু বাঁচবে না রঘু। সাহেব, আমাদের মাতৃভূমি এই বাংলায় একটা প্রবাদের চলন আছে, জানো তো? প্রবাদটা হলো, রাখে হরি তো মারে কে। যদি আজ আমার কপালে মৃত্যু থাকে তবে অবশ্যই মরব তোমাদের হাতে, আর যদি মরণ না থাকে তাহলে তোমরা কেউ আর জীবিত থাকবে না। রঘুর কথা শেষ হওয়ার পরেই একজন ব্রিটিশ পেয়াদা রঘুর হাতে হাতকড়ি পরাতে এলো। রঘু বলল, আস্তে আস্তে দাঁড়াও, হাতকড়ি তো পড়াবে, কিন্তু তার আগে ওই 5 জন মেয়েকে দেখাও, তারা কেমন অক্ষত অবস্থায় আছে দেখি। রঘুর কথায় আরো একজন সাহেব বলল, খেয়ে আছিস, ওই 5 জন মেয়েকে বের করে নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে রঘু ডাকাতের সামনে আনা হলো। আর সেই মুহূর্তেই রঘু ডাকাতের কাছে কাঁদতে কাঁদতে একটা মেয়ে বলল, রঘু দাদা, ওই সাহেবটা আমার শরীরে খারাপভাবে হাত দিয়েছে। আজ রাতে তুমি যদি না আসতে তাহলে হয়তো জোর জবরদস্তি আমাকে ওনার বিছানায় নিয়ে যেত। মেয়েটার মুখে কথাগুলো শুনেই রঘুর মাথায় আগুন জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে দেখল সাহেবদের নীলকুঠিরের ভেতর থেকে বেরিয়ে আসছে গোবিন্দপুরের জমিদার নীলকান্ত আচার্য। শুয়োরের বাচ্চা, আমার বোনেদের গায়ে হাত দিয়েছিস, তোদের আজ শেষ দেখে ছাড়বো। আর জমিদার, তোর মতো বিশ্বাসঘাতককে আমি কখনোই ক্ষমা করব না। বলেই হাত ধরে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পেয়াদাকে ধাক্কা মেরে পরপর 2 জন সাহেবকে কিল ঘুষি লাথি দিয়ে রঘু এগিয়ে এলো সামনের দিকে। একজন সাহেব আন্দাজে 2 রাউন্ড গুলি ছুড়ল। আশেপাশের অনেকের হাতে পায়ে লাগলো সেই গুলি, কিন্তু কোনো রকমে রঘুর গায়ে লাগলো না। রঘু তখনও একা একা লড়াই করে যাচ্ছে অনেকগুলো সাহেবের সাথে। কিল ঘুষি লাথি এসব দিয়ে আর কতক্ষণ নিজেকে বাঁচিয়ে রাখা যায়? শেষমেশ রঘু ধরা পড়ল তাদের কাছে। রঘুর হাতে পায়ে শিকল পরিয়ে দিল। একজন সাহেব চিৎকার করতে করতে বলল, তাহলে কোথার বাচ্চা ইন্ডিয়ান, খুব জোশ আছে না শরীরে? দেখ দেখ আজ তো কি হাল করি। এই কে কোথায় আছিস? নিয়ে আয় ওটাকে। কথাটা শেষ হতে না হতেই একজন পেয়াদা বলি দেওয়ার জন্য একটা কাঠের হাঁড়ি কাঠ চাকিয়ে নিয়ে এলো, সঙ্গে একটা ধারালো খড়গ। হাঁড়ি কাঠটার সামনে একটা সমান জায়গায় মাটির উপরে কোদাল দিয়ে কিছুটা গর্ত করে পোঁতা হলো। এতক্ষণে আরো একজন সাহেব বলল, আমরা তো রঘু ডাকাত খায় ফাইয়া খেয়েছি, তবে ওই মেয়েগুলাকে আর ধরিয়া রাখার কোনো কারণ তো নাই। এবার উহাদেরকে ছাড়িয়া দেওয়া হোক। সাহেবের এই কথা শুনে বড় সাহেব চিৎকার করে বলল, না,
রঘুর বলির রক্ত ওরাও দেখুক। সঙ্গে সঙ্গে মেয়েগুলো চিৎকার করে কেঁদে উঠে বলল, না না, আমাদের আমাদের রঘু দাদাকে মেরো না, মেরো না, ছেড়ে দাও। আমাদের সাথে যা ইচ্ছে করো, আমাদের মেরে ফেলো, কিন্তু কিন্তু আমাদের দাদাকে মেরো না, মেরো না। কিন্তু কে শোনে কার কথা? সবাই মিলে রঘুকে হাঁড়ি কাঠে চড়িয়ে দিল। রঘুর মাথাটা একদিকে আর পুরো শরীরটা আর একদিকে। হাতে পায়ে হাতকড়ি পরানো অবস্থায় ডাকাত সর্দার রঘু প্রায় মূর্ছিত অবস্থায় পড়ে আছে। দূরে দাঁড়িয়ে মেয়েগুলো কাঁদছে। একজন সাহেব নিজে হাতে খড়গ উঁচিয়ে ধরে আছে, আজ রঘুর বলি হবে। এমন সময় বড় সাহেব বলল, যে রঘু ডাকাত ব্রিটিশদেরকে ধরে নিয়ে গিয়ে মা কালীর সামনে বলি দিত, আজ সে রঘু ডাকাতের বলি দেব আমরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কথাটা শেষ হতেই সকল ফিরিঙ্গি একসাথে হো হো করে হেসে উঠল। আর সেই মেয়েগুলো তখন সমস্বরে মা কালীর নাম করছে। খড়গ হাতে সেই সাহেব খড়গ দিয়ে রঘুর গলায় কোপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে হাঁড়ি কাঠ ও রঘুর আশেপাশে হাজারটা সূর্যের একত্রিত জ্যোতির মতো আলোক রশ্মি ফুটে উঠল। সেই জ্যোতিতে ঝলসে গেল সবার চোখ। হঠাৎ করেই যেন পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য ঘটে গেল সেই ঘটনাস্থলে। আবারও ধীরে ধীরে কমে এলো আলোর সেই জ্যোতি। সবকিছু আবার স্বাভাবিক হতে লাগলো 5-7 মিনিট পরে। তারপর সবকিছু যখন স্বাভাবিক হলো, তখন দেখা গেল রঘু ও সেই 5 জন মেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। না, সেদিন রঘুর সাথে যেটা ঘটেছিল সেটা ম্যাজিক নয়, সেটা ভক্তির ফল। মা কালী রঘুকে বাঁচিয়েছিলেন। কারণ মা কালীকে স্মরণ করে বেরিয়ে রঘু আজ পর্যন্ত কখনো শত্রুপক্ষের হাতে ধরা পড়ে। তাই তো রঘু ডাকাত নিজের হাতে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিল। ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়ে আছে, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার। এদিকে রঘু ডাকাতও পালিয়ে বেড়াচ্ছে পুলিশের থেকে, আর পুলিশটাও খুঁজে চলেছে মরিয়া হয়ে। অতঃপর রঘু পান্ডুয়া নামের এক গ্রামে প্রথমে আশ্রয় নেয়। এরপর লোকালয়ে অনিরাপদ হয়ে উঠলে আশ্রয় নেয় দেবীপুরের পাশের ঘন জঙ্গলে। এই সময়ে অদ্ভুত এক ইচ্ছা চেপে বসে রঘুর মনে। এই জঙ্গলে সে গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেয়। রাতের আধারে একে একে ঘোষাল, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য 5 ঘর ব্রাহ্মণ গ্রামে আনে। এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম। রাতের অন্ধকারে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিনগর। পরবর্তীতে গ্রামের নাম পাল্টে হয়ে যায় নিশিনগর। এভাবেই ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত গড়ে তোলেন একটি গ্রাম, এবং সেই গ্রামের ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত প্রতিষ্ঠা করে ডাকাত কালীর মন্দির, যা আজও আপন মহিমায় বিরাজমান। যাই হোক, এই বাংলায় রঘু ডাকাতের মিথ কত রকম ভাবে যে ছড়িয়ে ছিটিয়ে আছে তারই অত্যা নেই। কালক্রমে বাংলার মানুষের কাছে রঘু ডাকাত যেন হয়ে উঠেছে একটা ব্র্যান্ড। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প রঘু ডাকাত ও নাগযক্ষিণী। গল্পটা শেষ পর্যন্ত তোমরা কে কোথা থেকে শুনলে সেটা কিন্তু এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর স্কেটেলসে নতুন হলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তোমার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা যদি তুমি স্কেটেলসে এসে বলতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে এক্ষুনি যোগাযোগ করো। আজকের গল্প রচনায় ছিল অমিয় নস্কর,
গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল নীল, প্রদীপ্তা, সৌরভ রায়, সৌমিক, সৌভিক, মহুয়া, দেবস্মিতা, বর্ণালী এবং কৌশিক। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা যদি আমার আরও এরকম অডিও স্টোরি শুনতে চাও তাহলে তোমাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিক এবং বাম দিকের দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটায় ক্লিক করো।